Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. Now I am going to start the class, so be attentive, everyone, and enjoy the class. Today in my class, I will discuss in front of you about passive voice. কথা বলতে গেলে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় প্যাসিভ ভয়েসের ব্যবহারটা খুব ভালোভাবে জানতে হয়। প্যাসিভ ভয়েসের ব্যবহার না জানলে ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলা যায় না। তো আজকে আমরা প্যাসিভ ভয়েসের দুইটা পার্ট করেছি। আজকে আমরা প্রথম পার্টটা দেখব। নেক্সট দিনে আমাদের পরবর্তী যে ক্লাস টাইমটা থাকবে সেই দিনে আমরা প্যাসিভ ভয়েসের দ্বিতীয় অংশটা দেখবো। সবাই একটু ভালোভাবে খেয়াল করবেন। প্যাসিভ ভয়েস আমাকে শুনতে পারছেন? এম আই অডিবল? প্লিজ লেট মি নো দ্যাট। মৌসুমী দত্ত, আমাকে শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, কোনো সমস্যা হলে আমাকে একটু নক দিবেন প্লিজ। তো এই যে জায়গাটার কথা বলছি, প্র্যাকটিক্যাল ইউজ অফ প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস আপনাদের অনেকেরই কয়েকটা ইয়ে ছিল, রিকোয়ারমেন্ট ছিল যে ন্যারেশন বা আরো কয়েকটা বিষয় অনেকদিন থেকে বলছেন, আমি নিব আগামী ক্লাসে। আর আপনাদেরকে কালক্ষেপণ করবো না, এই বিষয়গুলোর উপরে আমি ক্লাস নিব। আর্টিকেলের উপরে অনেকে দেখছি হোয়াটসঅ্যাপে নক করে রেখেছেন। তো আসলে পূজার ছুটির পরে আজকে প্রথম ক্লাস শুরু করছি। আপনাদের রিকোয়ারমেন্টের ক্লাসগুলো ধীরে ধীরে পাবেন। বলা হচ্ছে প্র্যাকটিক্যাল ইউজ অফ প্যাসিভ ভয়েস, ভয়েস চেঞ্জ যেটাকে বলা হয়। যেমন কিছু কথা, কিছু কাজ বা ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে, আবার কিছু কাজ বা কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ, ঘটনা, প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্য বলা হয়। আমরা সবাই জানি ভয়েস চেঞ্জ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আরেকটি হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের অর্থ হচ্ছে কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েসের অর্থ হচ্ছে কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয়, তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। ফর এক্সাম্পল দেখেন, হি রিডস আ বুক। হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। সে ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। ড্র এর পাস্ট ফর্ম হচ্ছে ড্রিউ। একটু সবাই মনে রাখবো, সে একটা ছবি এঁকেছিল। এইটার ভয়েস চেঞ্জ কি হবে? একটা ছবি আঁকা হয়েছিল তার দ্বারা। কি হবে? একটা ছবি আঁকা হয়েছিল তার দ্বারা। একটু ভালো করে লক্ষ্য করলে আমরা ভয়েস চেঞ্জটা খুব সহজে শিখতে পারবো। ভয়েস চেঞ্জ খুব সহজ একটা পার্ট আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এটার অর্থ হচ্ছে বাচ্য, বাক্য না কিন্তু বাচ্য। বাচ্য মনে রাখবেন। লক্ষণীয় বিষয়, উপরে তিনটি বাক্যের কাজ সম্পূর্ণ করার ক্ষেত্রে সাবজেক্ট রয়েছে হি, সি এবং ইউ। যেমন উপরে আমি তিনটা বাক্য বলেছি, কয়েকটা বাক্য বলেছি বলেন? তিনটা। হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। সি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক, ইউ হ্যাভ ডান দা ওয়ার্ক, তুমি কাজটি করিয়াছো। বা তোমরা কাজটি করিয়াছো। তাহলে এই যে কথাগুলা, এগুলা হচ্ছে এখানে সরাসরি সাবজেক্ট উপস্থিত রয়েছে। কে আছে এখানে বলেন? এখানে সাবজেক্ট রয়েছে হি, সি, ইউ। এরা কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে আছে। কিন্তু যেখানে সাবজেক্ট থাকবে না সেই ধরনের বাক্যকে আমরা কিভাবে ট্রান্সলেট করব? অনেক জায়গায় কিন্তু সাবজেক্ট থাকে না, আই, ইউ। আমরা সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এগুলো একটু জানবো। ভিতরে আমরা পাবো, যেমন আই থেকে আসে মি, ইউ থেকে ইউ, সি থেকে হার, ইট থেকে ইট, আর উই থেকে আস। এইগুলা চলে আসে। তো এইগুলা হচ্ছে এখানে সাবজেক্ট। ভয়েস চেঞ্জ করতে গেলে সর্বদা সাবজেক্ট চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে, ভার্ব চিনতে হবে। হ্যাঁ, ভার্বের পরিবর্তন হয়ে যায়, ভার্ব যাই থাকুক ভি3 হয়। অবজেক্টের পরিবর্তন হয়, সাবজেক্টকে অবজেক্ট করতে হয়, অবজেক্টকে সাবজেক্ট করতে হয়। বলছে সাবজেক্ট নিজে কাজ না করে। দেখেন অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? বলছে যেখানে সাবজেক্ট বা কর্তা সক্রিয় থাকে, অ্যাক্টিভ থাকে, এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসাবে বিবেচিত হয়, তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। আর প্যাসিভ ভয়েস কাকে বলে? সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারোর দ্বারা সম্পূর্ণ হয় বা সম্পূর্ণ করে, তাকে প্যাসিভ ভয়েস বলে। কি বলা হচ্ছে? সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় থেকে, ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হয় বা হয়ে থাকে, তাকে প্যাসিভ ভয়েস বলে। উদাহরণ দেখেন, এক্সাম্পল, আ বুক ইজ রেড বাই হিম। এটা রিড বলবো না, এটা বানান যেহেতু রিড, রিড, রিড। এখানে ভার্বের তিনটা ফর্মেই কিন্তু একই, কিন্তু এখানে কি করতে হবে? এখানে উচ্চারণ করতে হবে রেড। আ বুক ইজ রেড বাই হিম, আ পিকচার ওয়াজ ড্রন বাই হার।
দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। তাহলে এই যে দেখেন এখানে বলছে আ পিকচার অফ ড্রন, এই ড্রন কেন ব্যবহার করা হলো? প্যাসিভ ভয়েসে বেশিরভাগ জায়গায় V3 ব্যবহার করতে হয়। এটা মনে রাখবেন, খুব একেবারে প্রাথমিকের কথা কিন্তু এগুলা। তো এই যে কথাগুলো আমরা বললাম, এখানে আমাদের আরো কয়েকটা বিষয় শিখতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। মনে রাখবেন আমার কথাগুলো, সবাই খুব ভালো করে মনে রাখবেন। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। অ্যাক্টিভ ভয়েসের মেইন ভার্ব অনুযায়ী প্যাসিভ ভয়েসে অতিরিক্ত বি ভার্ব আনতে হয়। প্যাসিভ ভয়েসের মেইন ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসে সাধারণত বাই দ্বারা এজেন্ট করতে হয়। এতে কিছু কিছু ক্ষেত্রে বাই এর পরে অন্যান্য প্রিপজিশনও বসে, এগুলো আমি বলে দিব। সব জায়গায় কিন্তু বাই বসবে না, বাই এর পরিবর্তিত আমরা অনেক কিছু শব্দ দেখতে পারবো, যেমন নো, একটু খেয়াল রাখবেন। নো এর পরে টু বসে, নোন টু, হ্যাঁ। নক অ্যাট, তারপর রয়েছে মার্ভেল অ্যাট, তারপর রয়েছে মার্ভেল উইথ, ম্যারি টু, শক অ্যাট মানে প্রচন্ড চোট দেওয়া বা আঘাত করা, শক উইথ, অ্যাস্টনিশ অ্যাট বিস্মিত হওয়া। তো এই বিষয়গুলো আমরা এখানে দেখেন বাই এর ব্যবহার করেছি। আ পিকচার ড্রন বাই হার, সব জায়গায় কিন্তু বাই বসবে না। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ, কাজটি তোমার দ্বারা বা তোমাদের দ্বারা করা হইয়াছে। এখানে দেখেন এই যে ইউ, বাই ইউ, এই ইউটা কিন্তু একেবারে শেষে গিয়ে বসেছে। কোথায় বসেছে? একেবারে শেষে বসেছে। এই জন্য এই বাক্যগুলা কিন্তু সব সময় বাই দ্বারা পরিচালিত হবে না। লক্ষণীয় কি, উপরের তিনটি বাক্যই প্যাসিভ ভয়েস, কেননা প্রথম বাক্যে সাবজেক্ট এ বুক কিছুই করছে না। আমরা পড়েছি যে সক্রিয় বাক্য এবং নিষ্ক্রিয় বাক্য, সক্রিয় বাক্য এবং নিষ্ক্রিয় বাক্য। তো এখানে কি নিষ্ক্রিয় থাকে বলেন তো? সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ কর্তা নিষ্ক্রিয় থাকে। সবাই ভালোভাবে মনে রাখবো আমরা, প্যাসিভ ভয়েসে সাবজেক্ট বা কর্তা নিষ্ক্রিয়, অর্থাৎ এ সক্রিয় নয়, এ বেশি একটা কাজ করতে পারে না বা করে না। যেমন যদি বলা হয় মাছ বিক্রি করা হয়, এখানে আপনি কি মাছকে সাবজেক্ট ধরবেন? না। সাবজেক্টের মূলত কাজ কি? সাবজেক্টের কাজ হচ্ছে, সাবজেক্টের মূলত কাজ হচ্ছে কর্তা, অর্থাৎ বাড়ির কর্তা, যেমন বাবা, বাবাই কিন্তু দেখবেন প্রধানত সবকিছু করে, আয় ইনকাম করা, পরিবার মেইনটেইন করা, সবকিছু কিন্তু একজন বাবাকে করতে হয়। তো এখানে বিষয়টা ঠিক তদ্রূপ, অর্থাৎ যদি এই প্যাসিভ ভয়েস আমরা করি, এখানে সাবজেক্ট নিষ্ক্রিয় হয়ে যায়, মাছ বিক্রি হয়, মাছ নিজে নিজে কিন্তু বিক্রি হতে পারে না, কারো দ্বারা কিন্তু বিক্রি করা হয়, কিন্তু কে বিক্রি করে তাদের নাম কিন্তু এখানে উল্লেখ করা থাকে না। তাই বলছে একটা অ্যাক্টিভ ভয়েস সক্রিয় বাক্য। যদি বলি রহিম ঢাকা শহরে অনেক মাছ বিক্রি করে, কি বললাম? রহিম ঢাকা শহরে অনেক মাছ বিক্রি করে। আর এই বাক্যটাকে যদি আমি প্যাসিভ ভয়েস করি, তখন হবে ঢাকা শহরে অনেক মাছ বিক্রি করা হয় রহিমের দ্বারা। অথবা এভাবে বলা যায়, যদি বাক্যটা এভাবে বলি, ঢাকা শহরে মাছ বিক্রি করা হয়, কার দ্বারা করা হয় এটা কিন্তু আমরা বলিনি। ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে দুইটি গুরুত্বপূর্ণ তথ্য দেখেন। ভয়েস চেঞ্জ অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব, একটা আমি একটু আগে দেখিয়েছি, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। শুধু ট্রানজিটিভ ভার্বের, শুধু ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়ে থাকে। কি হয়? শুধু ট্রানজিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়ে থাকে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়ম সমূহ। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, এগুলা কিন্তু আমরা সবাই জানি। অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট থাকে তাকে সাবজেক্ট বানাতে হয়, যেমন আই ইট রাইস, হ্যাঁ। এখানে দেখেন আই থাকলে এখানে এগুলো পরিবর্তন করতে হবে, টেন্স অনুসারে বি ভার্ব বসাতে হবে, ট্রানজিটিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, প্লাস অতিরিক্ত এক্সটেনশন বসাতে হবে যদি থাকে। প্রেপোজিশন বাই অথবা উইথ, প্রেপোজিশন বাই অথবা উইথ, অ্যাট, ইন, ফ্রম, এটসেট্রা, এগুলো বসাতে হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম নিতে হবে। এই যে দেখেন সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কেমন, আই থেকে মি, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, দে থাকলে দেম, হি থাকলে হিম, উই থাকলে আস, ইউ থাকলে ইউ বসে যায়, সি থাকলে হার হয়, ইট থাকলে ইট হয়। টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েসের বি ভার্ব সমূহ দেখেন, টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েসের বি ভার্ব সমূহ।
অ্যাক্টিভ ভয়েসে টেন্স, এগুলো একটু নিজেরা দেখে নিব আমরা। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে সাবজেক্ট প্লাস ভি অন প্লাস অবজেক্ট হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকলে সাবজেক্ট প্লাস ভি অন প্লাস অবজেক্ট। এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্যকে ভয়েস চেঞ্জ প্যাসিভ ভয়েস করতে গেলে কি করতে হবে? সাবজেক্ট প্লাস অ্যামিজার কি করতে হবে বলেন? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট। এই নিয়মগুলো আপনারা একটু দেখবেন। আমি একটু সরাসরি বাক্যে চলে যাই। যেমন দেখেন, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। আমি এই দুইটা বাক্য নিয়ে একটু কথা বলবো। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, এটার প্যাসিভ কি হবে? এটার প্যাসিভ হবে রাইস ইজ ইটেন বাই মি। এইখানে দেখেন, এই যে প্রথম বাক্যটায় আই ইট রাইস, এখানে অবজেক্ট কোনটা বলেন তো? রাইস। এখানে অবজেক্ট কোনটা হবে? রাইস। ভালো করে খেয়াল করবেন, এখানে অবজেক্ট হচ্ছে রাইস। প্যাসিভ ভয়েসে এই রাইসটা সাবজেক্টের জায়গা দখল করেছে। রাইস ইজ ইটেন বাই মি, কি হবে? রাইস ইজ ইটেন বাই মি। দেখেন বলেছিলাম একটা অতিরিক্ত বি ভার্বের একটা বংশীয় ভার্ব আনতে হয়, এখানে ইজ নিয়ে এসেছি। রাইসের পরে কখনো এম হয় না, রাইসের পরে কখনো আর হয় না। মনে রাখবেন, যেগুলা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এদের পূর্বে ভার্ব সিঙ্গুলার হয়। রাইস কখনো গণনা করা যায় না, ওজন করে আমরা কিনি। তো বলছে রাইস ইজ ইটেন বাই মি, অর্থাৎ ভাত আমার দ্বারা খাওয়া হয়। এই যে আরেকটু মনে রাখবেন, সর্বত্র যে বাই বসবে এমনটি কিন্তু না। কখনো কখনো আপনাকে অন্য কোনো কিছু বসানো লাগতে পারে, টু। যেমন নো, নো মানে হচ্ছে জানা, এই নোনের পর টু বসবে, নোন টু। তারপর আরেকটু খেয়াল করবেন, ননের পর টু বসবে, তারপর হচ্ছে নকড এর পর অ্যাড বসবে, সিজড এর পর উইথ বসবে, প্যানিকড এর পর অ্যাড বসবে। এরকম কিছু কিছু ব্যতিক্রম জিনিস আমাদেরকে জানতে হবে। হি রিডস আ বুক ইজ রিটেন বাই হিম। ডাজ হি, দেখেন, হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। খুব সহজ একটা বাক্য, কি বলেছি? হি রিডস এ বুক, সে একটা বই পড়ে। এটাকে আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন কি হবে? এই এ বুকটা হচ্ছে অবজেক্ট, কি হবে বলেন? এ বুকটা হচ্ছে অবজেক্ট। এ বুক ইজ, এরপর বি ভার্বের গোত্রীয় সমগোত্রীয় এদের বংশীয় থেকে একটা ভার্ব এনেছি ইজ। বি ভার্বের ভিতরে 8টি ভার্ব থাকে, এম, ইজ, আর, অজ, ওয়ার, বি, বিন, বিং। ভালোভাবে মনে রাখবেন, আমি আবারও বলছি, সবাই শুনে রাখবেন। এম, ইজ, আর, অজ, ওয়ার, বি, বিন, বিং। যারা ক্লাসে রয়েছেন চলে যাবেন না, লিভ নিবেন না, শিখতে পারবেন। এই বি ভার্বের 8টা ভার্ব বলেছি না? এই 8টা ভার্ব কি কি আমার সঙ্গে বলেন তো? এম, ইজ, আর, অজ, ওয়ার। হ্যাঁ, না, বিন, বিং, বিং উল্টা উল্টা বলবেন না প্লিজ, একটু সিকোয়েন্স অনুসারে আমরা সবাই বলবো। আবার বলেন আমার সঙ্গে, এম, ইজ, আর, অজ, ওয়ার, বি, বিন, বিং। আমি আবারও বলছি, লাস্ট বার, এম, ইজ, আর, অজ, ওয়ার, বি, বিন, বিং। এই বিন এবং বিং এর ব্যবহারটা আমি যখন বি ভার্ব করিয়েছিলাম তখন দেখিয়েছিলাম। যারা বি ভার্বের ক্লাসে ছিলেন তারা মনে রাখবেন। এইখান থেকে আবার একটু দেখবেন বিষয়গুলা, বি, বিন, বিং। তো বলছে হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। আ বুক ইজ রিটেন, সরি, হি রিডস আ বুক, তাহলে এ বুক ইজ রেড হবে এখানে, রিড থেকে রেড, হ্যাঁ। কিন্তু এখানে যদি হইতো হি রাইটস আ বুক, তখন কিন্তু রিটেন হতো, WRITTEN, রাইটেন বলবো না আমরা। এরপর দেখেন, যখন আমরা একটু ভিন্ন ধর্মের, অর্থাৎ ভিন্ন বলতে কি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করব। যেমন অ্যাক্টিভের গঠন দেখেন, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। বলছে হি ইজ রাইটিং মি আ লেটার, সে আমার কাছে একটা চিঠি লিখিতেছে বা লিখছে। দেখেন এই টেন্সটার বাংলাটা, ক্রিয়াটা আমরা অনেকে ধরতে পারি না। লিখছে এবং লিখিতেছে এই জায়গাটা কিন্তু আজও আমরা ভালোভাবে জানি না। হি ইজ রাইটিং মি আ লেটার, সে আমার কাছে একটা চিঠি লিখিতেছে। আ লেটার ইজ বিং রিটেন মি বাই হিম। দে আর প্লেইং টেবিল টেনিস, কি হবে? দে আর প্লেইং টেবিল টেনিস, তারা টেবিল টেনিস খেলছে। এটা কি হবে? টেবিল টেনিস ইজ বিং প্লেড বাই দেম। আবার শুনি, টেবিল টেনিস ইজ বিং প্লেড বাই দেম। হি ইজ হেল্পিং দ্য ম্যান, the man is being helped by him, কি হবে? the man is being helped by him, he is helping the man। দেখেন he is, sorry, is he helping the man, সে কি লোকটাকে সাহায্য করিতেছে? কি হবে? is the man being helped by him, is the man being helped by him, তার দ্বারা লোকটিকে কি সাহায্য করা হচ্ছে?
আপনাদের একটা হোমওয়ার্ক দিয়ে রাখছি, মনে রাখবেন সবাই। হোমওয়ার্কটা থাকবে হচ্ছে আপনাদেরকে হোমওয়ার্ক দিতে হবে 12টা টেন্সের ভয়েস চেঞ্জ আপনারা প্রস্তুত করবেন। তবে 12টা টেন্স করা লাগবে না, এখান থেকে আপনারা মেইনলি করবেন হচ্ছে 8 প্রকার টেন্স, 8 কাইন্ডস। 8 প্রকার কি কি সবাই একটু ভালোভাবে লিখে রাখেন। প্রেজেন্ট টেন্সের 4 প্রকার, পাস্ট টেন্সের 2 প্রকার, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে আর দুইটা হচ্ছে ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস। কি বলেছি বলেন তো? প্রেজেন্ট টেন্সের যে কয়েকটা থাকবে, প্রেজেন্ট টেন্স যে 4 প্রকার, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর হচ্ছে পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। এই ভয়েস চেঞ্জ গুলা আপনারা একটু রেডি করে রাখবেন। দেখেন এইখানে বলেছি যে হি ইজ রাইটিং মি এ লেটার, যদি বলি আই অ্যাম ইটিং রাইস, আমি একটু পরে আপনাদের ল্যাঙ্গুয়েজ ড্রিলটা প্র্যাকটিস করাবো। এই ল্যাঙ্গুয়েজ ড্রিল প্র্যাকটিসের সময় এইগুলো কিন্তু আপনাদেরকে কাজে লাগবে। যারা ভাষাটা একদমই আমরা পারি না তাদের জন্য ল্যাঙ্গুয়েজ ড্রিল হচ্ছে সর্বোত্তম পন্থা। হুম, এইটা যারা পারবেন অবশ্যই আপনি কথা বলতে পারবেন, খুব ইজিলি কথা বলতে পারবেন। দেখেন কথা বলাটা খুব সহজ। কিভাবে সহজ? এই বাক্যগুলো এইভাবে পড়বেন। হি উইল ড্র এ পিকচার, আমি একটু হঠাৎ করে ফিউচার টেন্সে চলে গেলাম আপনাদের বোঝানোর জন্য। হি উইল ড্র এ পিকচার, সে একটা ছবি আঁকবে। হি ওয়ন্ট ড্র এ পিকচার, সে একটা ছবি আঁকবে না। উইল হি ড্র এ পিকচার, সে কি একটা ছবি আঁকবে? ওন্ট হি ড্র এ পিকচার, সে কি একটা ছবি আঁকবে না। হোয়েন উইল হি ড্র এ পিকচার, সে কখন একটা ছবি আঁকবে। হোয়েন উইল হি নট, মনে রাখবেন এই দেখেন হি এর পরে নট বসেছে, প্রোনাউনের পরে নট। হোয়েন উইল হি নট ড্র এ পিকচার, হোয়াই উড হি ড্র এ পিকচার, হোয়াই ডাজেন্ট হি ড্র এ পিকচার, হাউ ডাজ হি ড্র এ পিকচার, হাউ কুড হি নট। এই দেখেন হি এর পরে নট। অনেকে প্রশ্ন করে থাকে স্যার নট কোথায় বসাবো? মনে রাখবেন নাউনের আগে নট বসাতে হয় আর প্রোনাউনের পরে নট বসাতে হয়। নাউনের আগে নট আর প্রোনাউনের পরে নট, এটা আমি ভালো করে দেখাবো। এখানে অলরেডি প্রোনাউনটা দেখেন, এই যে হাউ ডাজ হি ড্র এ পিকচার, সে কিভাবে একটা ছবি আঁকে, 9 নাম্বার। হাউ ডাজ হি ড্র এ পিকচার। আর পরেরটা রয়েছে এইটা দেখেন 6 নাম্বার, হোয়েন উইল হি নট ড্র এ পিকচার, সে কখন একটা ছবি আঁকবে না। হোয়েন উইল হি নট ড্র আ পিকচার, হোয়েন উইল হি নট ড্র আ পিকচার, সে কখন একটা ছবি আঁকবে না। এই বাক্যগুলো একটু মনে রাখবেন আপনারা প্লিজ। তো আমি এখানে আরো একটু দেখাই। এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সবাই ভালো করে দেখেন, ভয়েস চেঞ্জে যারা দুর্বল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ দেখাচ্ছি। যেমন সাবজেক্ট অ্যাক্টিভের গঠন প্রণালী আমরা সবাই জানি, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। প্যাসিভের গঠন কি হয়? অবজেক্টের, শোনেন একটা কথা আমি বলেছি, সাবজেক্টের অবজেক্ট এবং অবজেক্টের সাবজেক্ট। হ্যাঁ, আগে কেউ রেইজ হ্যান্ড প্রেস করবেন না প্লিজ। সাবজেক্টের অবজেক্ট এবং অবজেক্টের সাবজেক্ট, এই জায়গাটা কি আমাদের মনে আছে? এইটা ভালো করে মনে রাখতে হবে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, একটু মনে রাখবেন প্লিজ। আই ইট রাইস, আমি ভাত খাই, এই যে কথাটা বললাম, এই কথাটা কিভাবে আমি বাক্য রচনা করব? আই ইট রাইস, আমি ভাত খাই, তাহলে কি করতে হবে? ভাত আমার দ্বারা খাওয়া হয়। তাহলে এই যে বাক্যটা বললাম, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, দেখেন এই আই থেকে একেবারে শেষে মি বসেছে। তো আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম আর এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। একটু মনে রাখবো আমরা, হ্যাঁ। তো এই যে কথাগুলা বলছে, অ্যাক্টিভের গঠন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। আর প্যাসিভের গঠন কি হয়? অবজেক্টের সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, এর সঙ্গে বিন যোগ করতে হবে, প্লাস ভার্বের ভি3 প্লাস সাবজেক্টের অবজেক্ট। প্রথমে লিখেছি দেখেন অবজেক্টের সাবজেক্ট, ইয়েলো কালার দিয়ে আমি মার্ক করে দিচ্ছি, সরি পেস্ট কালার। দেখেন কি বলছে এখানে, বলছে অবজেক্টের সাবজেক্ট, আর শেষে কি বলেছে আবার দেখেন, শেষে আবার বলেছি সাবজেক্টের অবজেক্ট। হ্যাঁ, এই জায়গাটা একটু মনে রাখবেন। রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, রহিম হ্যাজ completed his homework, homework has been completed by রহিম। কি হবে? homework has been completed by রহিম। একটা মনে রাখবেন এখানে সাবজেক্টের অবজেক্ট
আর অবজেক্টের সাবজেক্ট, এইটা যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে কিন্তু আমরা বাক্যগুলা কমপ্লিট করতে পারবো। দেখেন পাস্ট ইনডেফিনাইট টেন্স, অ্যাক্টিভের গঠন সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, আর প্যাসিভের গঠন অবজেক্টের সাবজেক্ট প্লাস অজার প্লাস ভি3 প্লাস সাবজেক্টের অবজেক্ট। হি ড্রিউ আ পিকচার, কোন সেন্টেন্স বলছি, কোন টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্স। হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। আ পিকচার ওয়াজ ড্রন বাই হিম, আ পিকচার ওয়াজ ড্রন বাই হিম, একটা ছবি আঁকা হয়েছিল তার দ্বারা। উই উইল ভিজিটেড দ্য জু লাস্ট ইয়ার, দ্য জু ওয়াজ ভিজিটেড। দেখেন আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। বাক্যটা কি হবে মনে রাখবেন, যেহেতু এটা পাস্ট টেন্সের একটা বাক্য তাহলে এটা করতে হবে আই এট রাইস। এইখানে দেখেন রাইস এর পরে ওয়াজ দিতে হবে কেন, কারণ এটা হচ্ছে পাস্ট টেন্সের একটা বাক্য। এটা কোন টেন্সের বাক্য, এইটা হচ্ছে পাস্ট টেন্সের একটা বাক্য। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। তাহলে পাস্ট টেন্সে বি ভার্ব এর একটা ভার্ব আমি একটু আগে বলেছিলাম, এম ইজ আর অজ ওয়ার বি বিন বিং। তো এখানে কি হবে, হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। আ পিকচার অফ ড্রন বাই হিম, উই অল ভিজিটেড দ্য জু লাস্ট ইয়ার। তাহলে কি হবে, দ্য জু ওয়াজ ভিজিটেড বাই অল অফ আস লাস্ট ইয়ার। বিষয়টা বুঝতে হবে এখানে। সময় নির্দেশক ফ্রেজ যেমন নাও, টুডে, ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট ইয়ার, টুমরো, ইন 1971, ইন 1952, এম পিএম এটসেট্রা শব্দগুলা প্যাসিভ ভয়েসে অবস্থান পরিবর্তন হয় না, অর্থাৎ এগুলোকে অতিরিক্ত অংশ হিসাবে প্রেপোজিশন বাই এর আগে বসানো যাবে না। দেখেন ডিড হি মেট হার ইয়েস্টারডে, সে কি গতকাল তার সাথে দেখা করেছিল। বাক্যটা কি হবে, ওয়াজ শি মেড বাই হিম ইয়েস্টারডে। এই ইয়েস্টারডে ডে কিন্তু পরিবর্তন হবে না, কি হবে ওয়াজ শি মেড, কি হবে দেখেন ওয়াজ শি মেড বাই, ওয়াজ শি মেড, ওয়াজ শি মেড বাই হিম ইয়েস্টারডে। তাহলে এই যে বাক্যগুলা, এই বাক্যগুলাকে আমরা কিভাবে ট্রান্সলেট করব, এই বাক্যগুলাকে আমরা টেন্স অনুসারে কিন্তু বি ভার্ব আনতে হবে। কি অনুসারে আনতে হবে বলেন, টেন্স অনুসারে। যারা আমার এই ক্লাসগুলো বুঝতে পারবেন না আমাকে পার্সোনালি একটু নক দিবেন, কারণ এই বিষয়গুলো ক্লাসেও যদি না বুঝেন ক্লাসের বাহিরেও কিন্তু আমি অনেক সময় তাদেরকে এই সাপোর্টটা দিয়ে থাকি। কিভাবে, এটা স্পেশাল কিছু ক্লাস থাকে, যেমন শুক্র শনিবারে আপনারা নিতে পারবেন, বা আপনাদের ছুটির টাইম অনুসারে কিন্তু এই ক্লাসগুলো নিতে পারবেন। তো আমি আশা করি ক্লাসের ভিতরেই আপনারা সবকিছু বুঝতে পারবেন, আমি যেভাবে ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি। পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেখেন, একটা বাক্য বলি দে ওয়ার হার্টিং হিম, এখান থেকে আরো একটু বলি, যেমন হি ওয়াজ সিঙ্গিং আ সং, এই বাক্যটা দেখেন সে একটা গান গাচ্ছিল। তাহলে বাক্যটা কি হবে, একটা গান গাওয়া হচ্ছিল তার দ্বারা। হি ওয়াজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাচ্ছিল। বাক্যটা কি হয়, হি ওয়াজ সিঙ্গিং আ সং, সে একটা গান গাচ্ছিল। আ সং ওয়াজ বিং সাং, আ সং ওয়াজ বিং সাং বাই হিম। এখানে কিভাবে পরিবর্তন হবে, এই বাক্যে এ সং একটা গান এটা অবজেক্টের জায়গায় আছে, এটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। এ সং ওয়াজ বিং, এরপরে বি ভার্বের একটা ভার্ব দিয়েছি বিং, এই অজ দিয়েছি বি ভার্ব থেকে। আর কন্টিনিউয়াস টেন্স মানেই হচ্ছে বিং। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসে বলেন তো, অ্যাম বিং, ইজ বিং, আর বিং। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসে, অজ বিং বা অয়ার বিং। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি বসে, ওয়াজ বিং বা ওয়ার বিং। আ সং ওয়াজ বিং সাং বাই হিম, কি হবে, আ সং ওয়াজ বিং সাং বাই হিম, একটা গান তার দ্বারা গাওয়া হচ্ছিল। আমি যদি বলি আই ওয়াজ বাইং আ মোবাইল ফোন, আমি একটা মোবাইল ফোন কিনছিলাম, এইটার ভয়েস চেঞ্জ কি হবে, আ মোবাইল ফোন, আ মোবাইল ফোন ওয়াজ বিং বাই থেকে কিন্তু এখানে আমি বলেছি বাইং, এখানে কি বলেছি বলেন, বাইং, হ্যাঁ, বি ইউ ওয়াই আই এন জি, বাইং। কিন্তু এখানে প্যাসিভ ভয়েসে বাইং হবে না, এটাকে বট করতে হবে। কি করতে হবে, বট, হ্যাঁ। আই, দেখেন বি ও ইউ জি এইচ টি, বাই থেকে বট এসেছে, কি এসেছে বলেন, বট। হ্যাঁ, তো বলা হচ্ছে আই অজ বাইং আ মোবাইল ফোন, আমি একটা মোবাইল ফোন ক্রয় করিতেছিলাম, কিনিতেছিলাম। এটা কি হয় তাহলে, আ মোবাইল ফোন ওয়াজ বিং বট, একটা মোবাইল ফোন কেনা হচ্ছিল বাই, এটা বাইং থাকবে না, এখানে বট হয়ে যাবে। আ মোবাইল ফোন ওয়াজ বিং বট বাই মি। এই মি কিভাবে আসলো, আই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টিভ ফর্ম, এর অবজেক্টিভ ফর্ম এসেছে হচ্ছে মি। এরপর দেখেন পাস্ট পারফেক্ট টেন্স এসেছে,
ইউ হ্যাড রিটেন দ্য লেটার হ্যাড বিন। মনে রাখবেন পাস্ট পারফেক্ট টেন্সে একটা বিন আসে। কি আসে বলেন তো? পাস্ট পারফেক্ট টেন্সে একটা বিন, BEEN। আর এইখানে দেখেন আসে বিং, BEING। দুইটার পার্থক্য যারা বুঝতে পারবেন খুব ভালো, যারা না বুঝতে পারবেন আবার শুনে রাখেন। এই বিং হচ্ছে বি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বিং হয়। এর অর্থ হচ্ছে হচ্ছে, চলছে, ঘটছে বা এই ধরনের কিছু একটা বোঝায়। যেমন সে একজন ডাক্তার হচ্ছে, হি ইজ হি ইজ বিং আ ডক্টর। এই বি মানে হওয়া, এর সঙ্গে আইএনজি যুক্ত করে বিং করা হয়েছে। এখানেও দেখেন তার দ্বারা একটা গান গাওয়া হচ্ছে, বা এখানে কি বলছে, হি ওয়াজ সিঙ্গিং আ সং। সে একটা গান গাচ্ছিল, হি ওয়াজ সিঙ্গিং আ সং। আর এটা কি হবে? আ সং ওয়াজ বিং সাং বাই হিম। আ সং ওয়াজ বিং সাং বাই হিম। একটা গান গাওয়া হচ্ছিল তার দ্বারা। হি ওয়াজ প্লেইং ক্রিকেট। সে ক্রিকেট খেলছিল। হি ওয়াজ প্লেইং ক্রিকেট। সে ক্রিকেট খেলছিল। তাহলে কি হবে? ক্রিকেট ওয়াজ বিং ক্রিকেট ওয়াজ বিং প্লেড। আমার সঙ্গে বলেন, ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই হিম। এই বাক্যগুলো পাস্ট পারফেক্ট টেন্সে বলেছি, ইউ হ্যাড রিটেন দ্য লেটার। তারপর এখানে দেখেন হি হ্যাড হি had he met the man being made by him। তাহলে এখানে বলছে যে এই ব্যবহারগুলো যদি আমরা ভালোভাবে করতে পারি তবে কিন্তু আমরা এগুলো শিখতে পারবো। ভয়েস চেঞ্জের ব্যবহার আমরা আরো একটু দেখি, ফিউচার ইনডেফিনাইট টেন্স। দেখেন এই কথাগুলো আমরা কিন্তু যখন কথা বলি শুধু অ্যাক্টিভে কথা বলতে পারি না, প্যাসিভ বলে। এই যে বললাম বাজারে মাছ বিক্রি করা হয়, বাজারে চাউল বিক্রি করা হয়, কে বিক্রি করে তাদের নামটা কিন্তু এখানে উল্লেখ করা হয়নি। আর যেখানে সাবজেক্ট বা কর্তা না থাকে সরাসরি, এখানে অবজেক্ট কিন্তু সাবজেক্টের ভূমিকায় অভিনয় করে। মাছ বিক্রি করা হয়, মাছ কি এখানে সাবজেক্ট ধরবে? নো। সাবজেক্টের সংজ্ঞাটা কি? সাবজেক্টটা হচ্ছে যে নিজে কাজ করে বা যার দ্বারা, বাক্যে বাড়ির মালিক যেমন পিতা, আর একটা বাক্যের মালিক হচ্ছে সাবজেক্ট বা কর্তা। তো এখানে যেখানে সাবজেক্ট থাকে, যেমন আমি ভাত খাই, আর যদি বলি ভাত খাওয়া হয়, কি বলা হয়? ভাত খাওয়া হয়। তাহলে এখানে কিন্তু কে খায়? খাওয়া কাজটা তো কেউ না কেউ করে, তার নাম এখানে অমিট রয়েছে, শুধু বলছে ভাত খাওয়া হয়। আচ্ছা, ভাত কে খাওয়া হয়? ভাত তো কোনো এখানে কাজ করছে না, সে কিন্তু এখানে নিষ্ক্রিয়। এই জন্য এটা হচ্ছে প্যাসিভ। আগে ভালোভাবে বুঝতে হবে যে অ্যাক্টিভ এবং প্যাসিভ মূলত জিনিসটা কি, তারপর আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। আমরা এতটা সময় পেরিয়ে গেছে, জীবন থেকে চলে গেছে, তারপরও আমরা ইংরেজিতে কথা বলতে পারি না। হোয়াটস দ্য মেইন কজ, মেইন রিজন? ডু ইউ নো ইট? আপনারা কি এটা জানেন? এর মেইন কারণটা হচ্ছে আমরা কখনো শিকড়টা শিখিনি, আমরা কখনো ধারাবাহিকভাবে শিখিনি। এই ধারাবাহিকতা যেহেতু আমরা মেইনটেইন করতে পারিনি, এই জন্য আমরা ল্যাঙ্গুয়েজটা শিখতে পারিনি। তো আজকে আপনাদের পার্ট 1 দেখাচ্ছি, আগামী ক্লাসে পার্ট 2 থাকবে। আর আপনাদের ক্লাস রুটিনটা থাকবে হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, এটা শুক্রবারও থাকবে। এটা হচ্ছে রাত 9টা থেকে থাকবে, 9টা থেকে 10টা আপনাদের ক্লাস টাইম। আমি রুটিনটা লিখে দিব। আচ্ছা, তো এখানে কি বলছে? এখানে হচ্ছে ফিউচার ইনডেফিনিটে দেখেন সাবজেক্ট, ফিউচার ইনডেফিনিটে কি হয়? সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, আমরা প্রত্যেকেই জানি এগুলা। যেমন বলছে উই টেল ইউ দ্য রিয়েল ইনসিডেন্ট। মনে রাখবেন এক্সিডেন্ট মানে হচ্ছে দুর্ঘটনা, আর ইনসিডেন্ট মানে হচ্ছে ঘটনা। তো বলছে উই উইল টেল ইউ দ্য রিয়েল ইনসিডেন্ট, আমরা তোমাদেরকে বা তোমাকে সত্য ঘটনাটা বলবো। তাহলে এখানে কি হবে? দ্য রিয়েল ইনসিডেন্ট, এটা হচ্ছে অবজেক্ট প্রথম বাক্যে, এটা সাবজেক্ট হয়ে গেল। দ্য রিয়েল ইনসিডেন্ট উইল বি টোল্ড বাই আস। কি হলো তাহলে? অ্যাক্টিভে দেখেন এখানে অবজেক্টের সাবজেক্ট হবে, এই জায়গাটাতে মূলত কি হবে? এই জায়গাটাতে অ্যাক্টিভের সাবজেক্ট হবে, তারপর হচ্ছে অবজেক্টের সাবজেক্ট হবে শ্যাল বা উইল, এরপর বি হবে। একটু পরে কথা বলছি। আচ্ছা, ওকে। তো এই যে জায়গাটা বলছিলাম, উই উইল টেল ইউ দ্য রিয়েল ইনসিডেন্ট, দ্য রিয়েল ইনসিডেন্ট উইল বি টোল্ড ইউ বাই আস। উইল ইউ প্লে ফুটবল টুমরো? উইল ইউ প্লে ফুটবল টুমরো? তুমি কি আগামীকাল ফুটবল খেলবে? তাহলে এখানে আমাকে কি প্রথমে আনতে হবে? ফুটবলটা হচ্ছে আমার অবজেক্ট। তাহলে যেহেতু এটা ইন্টারোগেটিভ, এজন্য আমাকে এখানে উইলটাও প্রথমে আনতে হবে। উইল ফুটবল বি প্লেড?
উইল ফুটবল বি প্লেড বাই ইউ টুমরো? অর্থাৎ বাক্যটা আমাদেরকে সাজানো শিখতে হবে। সাজাবো কিভাবে? অবজেক্টের সাবজেক্ট, তারপর শ্যাল উইল, তারপর বি প্লাস ভার্বের ভি3 প্লাস সাবজেক্টের অবজেক্ট। আমি একটা কথা প্রথমে আপনাদেরকে বলেছি, সাবজেক্টের অবজেক্ট এবং অবজেক্টের সাবজেক্ট, এই বিষয়টা খুব ভালোভাবে একটু মনে রাখবো আমরা। তারপর দেখেন ফিউচার কন্টিনিউয়াস টেন্স, একটা বাক্য বলি, উই উইল বি ডিসকাসিং দ্য ম্যাটার। আমরা বিষয়টা আলোচনা, ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, আমরা বিষয়টা আলোচনা করতে থাকবো। উই উইল বি ডিসকাসিং দ্য ম্যাটার, দ্য ম্যাটার উইল বি বিং। এখানে মনে রাখবেন কন্টিনিউয়াস টেন্স মাত্রই একটা বিং ব্যবহার করতে হবে। দ্য ম্যাটার উইল বি বিং ডিসকাসড বাই আস। দেখেন এখানে একটা বক্স দিয়েছি, সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস অবজেক্ট, যেমন আই প্লে ফুটবল। বাক্যটা দেখেন, এখানে কিন্তু আপনারা সবকিছুই পেয়ে যাচ্ছেন একটা বক্সের মাধ্যমে। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন ফর্ম প্লে, এরপর অবজেক্ট বসেছে ফুটবল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আর এখানে কি হবে? সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট, ফুটবল ইজ প্লেড বাই মি। কি হবে? ফুটবল ইজ প্লেড বাই মি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট, তাহলে কি হবে? ফুটবল ইজ প্লেড বাই মি। তাহলে এই যে বাক্যটা, আই প্লেড ফুটবল, দেখেন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, আর এখানে লিখেছি আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম, আমি ফুটবল খেলেছিলাম। তাহলে কি হবে? আমার দ্বারা ফুটবল খেলা হয়েছিল, বা ফুটবল খেলা হয়েছিল আমার দ্বারা, ফুটবল ওয়াজ প্লেড বাই মি, ফুটবল ওয়াজ প্লেড বাই মি। এইবার এইগুলো আপনাদের হোমওয়ার্ক হিসাবে থাকবে। বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, পরীক্ষার সময় মতো শেষ হয়েছিল, গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছিল, তাকে সাহায্য করা হয়েছিল, আমাদেরকে সাহায্য করা হয়েছিল। এই বাক্যগুলো আপনারা কিভাবে করবেন? এখান থেকে ঠিক এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে নিয়ম, এই বক্সটা যদি ভালোভাবে লক্ষ্য করতে পারবেন, যারা দেখতে পারবেন তারা অবশ্যই অবশ্যই ভয়েস চেঞ্জ গুলা পারবেন। আগামী ক্লাসে আমি আরো কিছু ভয়েস চেঞ্জ দেখাবো, যেগুলাকে বলা হচ্ছে যেমন একটা রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সের, রিফ্লেক্সিভ মানে বুঝতে পারবো আমরা, সেলফ যুক্ত থাকবে। রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার সময় একই সাবজেক্ট প্রথমে বসে, একই সাবজেক্ট প্রথমে বসে, প্লাস টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে, প্লাস মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম বসে, প্লাস বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন বলি, হি কিল্ড হিমসেলফ, দেখেন এখানে কিন্তু সাবজেক্টের অবজেক্ট বা অবজেক্টের সাবজেক্ট এইটা পরিবর্তন করা লাগবে না। কি বলেছি? হি কিল্ড হিমসেলফ, সে নিজেকে নিজে মেরে ফেলেছিল। তাহলে কি হবে? হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ, অর্থাৎ তার দ্বারা সে মানে নিজেকে নিজেই মেরে ফেলেছিল। তারপর বলছে শি ফ্যানস হারসেলফ, সে নিজে নিজেই বাতাস করে বা বাতাস খায়। কি বলছে? শি ফ্যানস হারসেলফ, শি ইজ ফ্যান্ড বাই হারসেলফ, শি ইজ ফ্যান্ড বাই হারসেলফ। আই টিচ মাইসেলফ, আমি নিজেকে নিজে শেখাই, আই টিচ মাইসেলফ। এটা কি হবে? আই অ্যাম টট, আই অ্যাম টট, অর্থাৎ আমাকে শেখানো হয় কার দ্বারা? বাই মাইসেলফ, আমাকে শেখানো হয় আমার দ্বারা, আই অ্যাম টট বাই মাইসেলফ। বিষয়টা একটু লক্ষ্য করব আমরা। তো এই যে সেন্টেন্স গুলো আমরা দেখছি, এই সেন্টেন্স গুলা কিন্তু আমরা বিভিন্ন স্ট্রাকচার দিয়ে একটা বাক্যের মাধ্যমে কিন্তু সব বাক্য, দেখেন 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, তাদেরকে নিমন্ত্রণ করা হয়, আগামীকাল তার জন্মদিন পালন করা হবে, কারা করবে তাদের নাম কিন্তু এখানে বলা হয়নি। সঙ্গে এগুলো আমরা একটু করব, সেন্টেন্স ট্রান্সলেশন ডে 6, আমি পিডিএফটা এখনই দিয়ে দিব এবং ক্লাস রেকর্ডটা দিয়ে দিব, সবাই এগুলো একটু দেখবেন। তারা কি পরীক্ষায় পাশ করেছে? আমি 5 ঘন্টা ধরে পড়ছি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, সে 7 দিন ধরে জ্বরে ভুগছে, হ্যাঁ, সে শনিবার থেকে স্কুলে যাচ্ছে না, সে 5 বছর ধরে এই স্কুলে পড়ছে, সে কি শনিবার থেকে স্কুলে যাচ্ছে না? এই বাক্যগুলো আমরা কিভাবে করব? এই বাক্যগুলো আমরা বিভিন্ন প্রকার টেন্স ব্যবহার করে আমরা কমপ্লিট করব। এরপর দেখেন আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ড্রিল। এই ল্যাঙ্গুয়েজ ড্রিলটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। এই দেখেন বি ভার্বের ভিতরে আমি সেদিন দেখিয়েছিলাম যারা ছিলেন আমার ক্লাসটিতে, বি ভার্বের বি বিন বিং। এই বিন এবং বিং এর ব্যবহারটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, কোথায় বিং বসে আর কোথায় বিন বসে। শুরুতে একটু দেখিয়েছিলাম, জাস্ট ওয়েট।
এই যে দেখেন জায়গাটা একটু দেখাই। এবার আমরা কি বলছে এখানে দেখেন, একটু বলছে এবার আমরা বি ভার্বের আরেকটা ফর্ম বিন এর ব্যবহার দেখব, যেটা বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে বিন, বি ডাবল ই এন, বিন। অন্য সকল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেভাবে সেন্টেন্সে মেইন ভার্ব হিসাবে বসে, এই বিন শব্দটাও কিন্তু ঠিক সেইভাবে বসে। এছাড়া মূলত সকল প্রকার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হিসাবে বসে। কি বলছে? এছাড়া মূলত সকল প্রকার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব হিসাবেও কিন্তু বসে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শব্দটা মনে রাখবেন, আগেই বলেছি বি এর মানে হচ্ছে হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান। তাহলে বিন এর অর্থ দাঁড়ায় হয়েছে, থেকেছে বা ছিল। মনে রাখবেন বিন এর অর্থটা হচ্ছে, যেমন আমরা একটা বাক্য করে থাকি, হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার, হ্যাভ ইউ ইভার বিন টু কক্সবাজার। এই বাক্যটার অর্থ আমরা অনেকেই জানি না, এবং এটা কোন টেন্স বা কিভাবে হলো এটা পারি না। তো এখানে দেখেন হ্যাভ ইউ ইভার, যেমন হি হ্যাজ বিন ইন আমেরিকা, বাক্যটা কি বললাম, এই যে দেখেন হি হ্যাজ বিন ইন আমেরিকা, কথাটা আমি সেন্টেন্সটা না দেখেই বলেছি, সামনে চলে এসেছে, হি হ্যাজ বিন ইন আমেরিকা। এর অর্থ হচ্ছে সে আমেরিকায় থেকেছে, হি হ্যাজ বিন ইন আমেরিকা। এই যে দেখেন বি মানে হওয়া, আর এই বিন শব্দের অর্থ হচ্ছে হয়েছে, থেকেছে বা ছিল। তো বলছে হি হ্যাজ বিন ইন আমেরিকা, সে আমেরিকায় থেকেছে। দে হ্যাভ বিন হেয়ার এ লং টাইম, দে হ্যাভ বিন হেয়ার এ লং টাইম, এটার অর্থ কেউ বলতে পারবেন? দে হ্যাভ বিন হেয়ার এ লং টাইম এর অর্থ হচ্ছে তারা এখানে থেকেছে দীর্ঘদিন ধরে, অর্থাৎ দীর্ঘদিন থেকে এখান থেকে চলে গিয়েছে। মনে করেন আপনি কোনো একটা বাসায় ফ্ল্যাট বাড়িতে দীর্ঘ 15 বছর ছিলেন, থাকার পরে সেখান থেকে আপনি চলে এসেছেন। তো এই ধরনের ক্ষেত্রে এখানে বলছে দে হ্যাভ বিন হেয়ার এ লং টাইম। এই বাক্যগুলো তারা দীর্ঘ সময় ধরে এখানে থেকেছে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দেখেন, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 5 ইয়ার্স, আমি এই কোম্পানিতে 5 বছর ধরে কাজ করছি, আমি এই কোম্পানিতে 5 বছর ধরে কাজ করছি। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এই যে বলেছি বি মানে হচ্ছে হয়েছে, থেকেছে বা ছিল, তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে অর্থাৎ শুরু হয়েছে, এখনো থামেনি। এগুলো হচ্ছে বিন এর ব্যবহার। দেখেন সে 5 ঘন্টা ধরে অঙ্কটি করতে থাকবে, হি উইল হ্যাভ বিন ডুইং দ্য সাম ফর 5 আওয়ার্স। এইবার আসি বিং এর ব্যবহার। তো বিংটা মূলত হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম হিসাবে ব্যবহার করা হয়। যেমন বলছে, এটা আমরা অন্য একটা লেসনে আলোচনা করব, বিং হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে? মূল ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করলে যেটা হয় তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। মেইন ভার্ব হিসাবে বসতে পারে, এছাড়া অ্যাডজেক্টিভ হিসাবে বসে থাকে। বিং এর বিস্তারিত ব্যবহার থাকার কারণে আমরা এখানে আলোচনা করব না, এটা আমরা অন্য একটা অধ্যায় দেখবো। তারপরও আমরা দেখি যে ব্যবহারগুলো হয়ে থাকে, যেমন দে ওয়ার বিং রুড, তারা অভদ্র হচ্ছিল, এটা মেইন ভার্ব হিসেবে বসেছে। আবার সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস করার জন্য এটা বসেছে দ্য গার্ল ইজ বিং পানিশড, দ্য গার্ল ইজ বিং পানিশড, মেয়েটিকে শাস্তি দেওয়া হচ্ছে। মেনি পিপল আর বিং এফেক্টেড বাই দ্য করোনা ভাইরাস এভরি ডে। এইবার আমরা একটু, আপনারা কথা বলবেন, আনমিউট করবেন প্লিজ, তবে সবাই কথা বলবেন না, কথা বললে সবাই একসঙ্গে ক্লাসটা এলোমেলো হয়ে যাবে, আমার নিতে অনেক কষ্ট হবে। রেইজ হ্যান্ড প্রেস করেন, যারা কেবলমাত্র রেইজ হ্যান্ড প্রেস করবেন তারাই কথা বলার সুযোগ পাবেন। আমি এখানে নামটা বলবো, আপনারা একটু আনমিউট করবেন। সে একটি গ্লাস ভেঙেছিল, তুমি কি একটি গ্লাস ভেঙেছিলে? আমি গ্লাসটি ভাঙিনি। তুমি কেন গ্লাসটি ভেঙেছিলে? তুমি কখন গ্লাসটি ভেঙেছিলে? এই বাক্যগুলো আমাদেরকে একটু কমপ্লিট করতে হবে। যারা পারবেন একটু বলবেন প্লিজ। হ্যাঁ, প্রথমে বলবেন মৌসুমী, অপ্সরা, আনমিউট করতে হবে। এই বাক্যগুলো প্রথম থেকে বলতে হবে। মৌসুমী, ক্যান ইউ হেয়ার মি? আচ্ছা, হ্যাঁ, এগুলো নির্ভুল ভাবে বলার চেষ্টা করবেন। সে একটি গ্লাস ভেঙেছিল, হি ব্রোক এ গ্লাস। সে একটি গ্লাস ভেঙেছিল, হি ব্রোক আ গ্লাস। তুমি কি একটি গ্লাস ভেঙেছিলে? হ্যাভ ইউ ব্রোক আ গ্লাস? আমি গ্লাসটি ভাঙিনি, আই ডিডন্ট ব্রেক দ্য গ্লাস। তুমি কেন গ্লাসটি ভেঙেছিলে? হোয়াই ডিড ইউ ব্রেক দ্য গ্লাস? তুমি কখন গ্লাসটি ভেঙেছিলে? হোয়েন ডিড ইউ ব্রেক দ্য গ্লাস? হোয়েন সে ডিড ইউ কেন ব্রেক, হ্যাঁ, হোয়েন এর ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, মনে রয়েছে, ধন্যবাদ। তারপর কেন গ্লাসটি ভাঙে? হোয়াই হোয়াই শি ডিডন্ট ব্রেক দ্য গ্লাস? না, হোয়াই সি না, হোয়াই ডিড আসবে। এখানে অক্সিলারি মনে রাখবেন, এখানে ডাব্লিউএইচ মনে রাখবেন, ডাব্লিউএইচ ওয়ার্ড এর পরে
অক্সিলারি ভার্ব দিতে হবে। হোয়াই শি না, হোয়াই ডিড শি। সে তুমি কি গতকাল রহিমের সাথে দেখা করেছিলে? ডিড ইউ মিট উইথ রহিম ইয়েস্টারডে? আমি গতকাল রহিমের সাথে দেখা করি। আই ডিডন্ট মিট উইথ রহিম ইয়েস্টারডে। তুমি রহিমের সাথে কোথায় দেখা করেছিলে? হোয়ার ডিড ইউ মিট উইথ রহিম টুমরো? আমি রহিমের সাথে বিমানবন্দরে দেখা করেছিলাম। আই মেট উইথ রহিম এট এট দ্য বিমানবন্দর। এট দ্য বিমানবন্দর, এটা আছে এট দ্য এয়ারপোর্ট। এয়ারপোর্ট মানে হচ্ছে বিমানবন্দর। আচ্ছা যাই হোক, তো এই বাক্যগুলা আমরা কিভাবে গঠন করতেছি দেখেন, এখানে কিন্তু আমরা প্যাসিভ নেই, তারপরে এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ভাবে কথাগুলা বলতে পারি, তাই না? একটা সেন্টেন্সকে আমরা কতগুলা ভার্ব, একটা ভার্ব ব্যবহার করে 30টা বাক্য আমরা দেখেছিলাম। তারপর আরো বলতে পারি যে সে তুমি গতকাল কেন বাজারে যাওনি? সে কি গাছ থেকে পড়ে গিয়েছিল? সে গাছ থেকে পড়ে গিয়েছিল। সে কেন গাছে উঠেছিল? সে ফল খাওয়ার জন্য গাছে উঠেছিল। সে কি গতকাল তোমার মোবাইলটি চুরি করেছিল? সে গতকাল আমার মোবাইলটি চুরি করেছিল। সে কখন তোমার মোবাইলটি চুরি করেছিল? সে সন্ধ্যার দিকে আমার মোবাইলটা চুরি করেছিল। দেখেন এখানে একটা ধারাবাহিকতা মেইনটেইন করে কিন্তু বাক্যগুলো দিয়েছি। তো এইখান থেকে যারা প্র্যাকটিস করতে পারবেন, আমি রনিকে সন্ধ্যায় গোলাপ ফুল দিয়েছিলাম। তোমরা কোথায় দেখা করেছিলে? আমরা পার্কে দেখা করেছিলাম। তোমরা কেন দেখা করেছিলে? আমরা কিছু কথা বলার জন্য দেখা করেছিলাম। তুমি রানীর সাথে কি ইংরেজিতে কথা বলেছিলে? আমি রানীর সাথে ইংরেজিতে কথা বলেছিলাম। হ্যাঁ, রানী বাংলায় কথা বলে না। রানী কেন বাংলায় কথা বলে না? দেখেন একটা ভার্ব দিয়ে রানী বাংলা শেখেনি, রানী বাংলা শেখেনি। তো এই বাক্যগুলো আপনারা কি একটু বলতে পারবেন? দেখি আমি পরবর্তীতে একটু আনমিউট করে এখানে কে কে বলতে পারবেন। জাস্ট ওয়েট এ বিট, একটু ওয়েট করবেন প্লিজ। আচ্ছা দেখেন এইখান থেকে আমরা করবো এই বাক্যগুলা। রান, ওয়াক, স্টাডি, ড্রিঙ্ক, কল, এক্সপ্লেইন, আনসার, স্লিপ, এগুলো দিয়ে করব। তুমি প্রতিদিন কতক্ষণ মাঠে দৌড়াও? আমি প্রতিদিন 1 ঘন্টা মাঠে দৌড়াই। তুমি কেন প্রতিদিন দৌড়াও? আমি শরীরকে সুস্থ রাখার জন্য দৌড়াই। এই বাক্যগুলো একটু বলবেন, দেখি কে পারে এখানে। অন্যরা একটু আনমিউট করবেন প্লিজ, প্রথম দিকে যারা রয়েছেন। এমডি সাদেক তালুকদার, পারবেন? আনমিউট করেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি এই বাক্যগুলো একটু করার চেষ্টা করবেন। তুমি প্রতিদিন কতক্ষণ মাঠে দৌড়াও? হুম, হাউ লং, কত মাঠে মাঠে দৌড়াও। হুম। হাউ লং, হাউ এভরিডে। তুমি যে আমি 1 ঘন্টা মাঠে আই রান, আই ইন দ্য আই রান ইন দ্য ফিল্ড এভরিডে। তুমি সাউন্ডটা একটু ক্লিয়ার করতে দৌড়াও। হবে প্লিজ, সাউন্ড ক্লিয়ার না হলে সবাই শুনতে পাবে না। তাসবিহা সুলতানা, প্লিজ আনমিউট করেন তো, একটু দ্রুত করতে হবে। তাসবিহা স্যার, সুলতানা, হ্যাঁ আপনি পড়বেন এখান থেকে। তুমি কেন প্রতিদিন দৌড়াও? 3 নাম্বার বলতে পারবেন? তুমি কেন প্রতিদিন দৌড়াও? থেকে। হুম। নাম্বার 3 এইখান থেকে। আচ্ছা ঠিক আছে। হোয়াই ডু ওকে ইউ স্যার, তুমি কেন প্রতিদিন দৌড়াও? ওয়াই ডু ইউ রান এভরিডে? আমি শরীরকে সুস্থ রাখার জন্য দৌড়াই। আই রান টু বি হেলদি। তুমি কখন মাঠে দৌড়াও? ওয়েন ডু ইউ রান ইন দা, স্যার এটা কি হবে? হোয়েন ডু ইউ রান ইন দা ফিল্ড, তুমি কখন মাঠে দৌড়াও? অবশ্যই ঠিক বলেছেন, আমি ও, সকালে মাঠে দৌড়াই। আই রান ইন দা ফিল্ড ইন দা মর্নিং। রহিম কি তোমার সাথে মাঠে দৌড়াতে যায়? ডাজ রহিম রান উইথ ইউ অন দা ফিল্ড? ইন দা ফিল্ড। রহিম আমার সাথে মাঠে দৌড়াতে যায় না। রহিম ডাজ নট রান উইথ মি অন দা ফিল্ড। রহিম তোমার সাথে কেন যায় না? ওয়াই ডাজন্ট রহিম গো উইথ ইউ? রহিম সকালে বই পড়ে। রহিম
reads books in the morning. তুমি সকালে বই পড়ো না? Don't you read book in the morning? আমি সন্ধ্যায় বই পড় I read books in এখান থেকে বলেন নাম্বার 14, আমি 10ম শ্রেণীতে পড়ি। আই রিড ইন ক্লাস 10। রহিম কি প্রতিদিন সকালে বাজারে যায়? ডাজ রহিম গো টু মার্কেট? ডাজ রহিম গো টু মার্কেট এভরি মর্নিং? হ্যাঁ, রহিম প্রতিদিন সকালে বাজারে যায়। রহিম গোস টু মার্কেট এভরি মর্নিং। রহিম প্রতিদিন সকালে বাজারে যায় না। রহিম ডাজেন্ট গো টু, এখানে কিন্তু গোজ হবে না, ডাজ দিলে গো হবে। রহিম ডাজেন্ট গো টু মার্কেট এভরি মর্নিং বা এভরিডে মর্নিং। বিষয়টা ভালো করে লক্ষ্য করেন, একটা বাক্য দিয়ে আপনি অনেক বাক্য, এখানে একটা বাক্য আমি ধরে নিলাম। বলছে যে রহিম কি প্রতিদিন সকালে বাজারে যায়? রহিম কি প্রতিদিন সকালে হাঁটতে যায়? রহিম কি প্রতিদিন সকালে ফুটবল খেলে? রহিম কি প্রতিদিন সকালে হাঁটতে যায়? রহিম কি প্রতিদিন সকালে হাঁটতে যায় না? এই বাক্যগুলো কিভাবে করবেন? এই বাক্যগুলোকে আমাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে হবে যে আমরা একটা বাক্য শিখে যেন অনেকগুলো বাক্য তৈরি করতে পারি। একটা বাক্য থেকে আমাদের অনেকগুলো বাক্য তৈরি করা যখন শিখবেন, তখন আপনি কথাটা বলতে পারবেন। এই যে জায়গাটা দেখেন, আমি অনেকবার এই শীটটা আপনাদেরকে দিয়েছি, প্রয়োজন হলে আবারও দিব। গো ভার্ব বেছে নিয়েছি, এখানে আপনি রাইট নিতে পারেন, রিড নিতে পারেন, ওয়াক নিতে পারেন, অনেক বাক্য। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল? সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। সে স্কুলে যায় না, হি ডাজেন্ট গো টু স্কুল। সে কি স্কুলে যায়? ডাজেন্ট হি গো টু, ডাজ হি গো টু স্কুল? সে কি স্কুলে যায় না? আমি স্কুলে গিয়েছিলাম, দেখেন এই যে আমি স্কুলে গিয়েছিলাম, আমি ভাত খেয়েছিলাম, আমি একটা মোবাইল কিনেছিলাম, আমি তাদের সাথে সাক্ষাৎ করেছিলাম। একটা ভার্ব দিয়ে স্ট্রাকচার ঠিক রেখে অনেক বাক্য তৈরি করা যায়। এই সিস্টেমটা যখন শিখে যাব, আবার এখানে আরেকটা বাক্য করা যায় কেমন? অ্যাফার্মেটিভ, সেখান থেকে নেগেটিভ, সেখান থেকে ইন্টারোগেটিভ, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ। যেমন এই যে একটা বাক্য আমি বেছে নিলাম, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। এটাকে নেগেটিভ করব কিভাবে? আমি স্কুলে যাইনি। আমি কি স্কুলে গিয়েছিলাম? আমি কি স্কুলে যাইনি? মনে করেন একটা বাক্য বললাম, আমি ভাত খাই। আমি ভাত খাই না, অ্যাফার্মেটিভ আমি ভাত খাই, নেগেটিভ আমি ভাত খাই না। আমি ভাত খাই, আমি ভাত খাই না। আমি কি ভাত খাই? আমি কি ভাত খাই না? একটা বাক্যকে কত ভাবে আমরা রূপান্তর করতে পারি, এই রূপান্তর করাটা আমাদেরকে শিখতে হবে। তো যাই হোক, আজকে প্যাসিভ ভয়েসটা আমরা মোটামুটি শিখলাম এবং ল্যাঙ্গুয়েজ ড্রিলটাও আমরা শিখেছি। এইখান থেকে আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে রাখছি, 8 প্রকার টেন্স থেকে ভয়েস চেঞ্জটা একটু দেখে রাখবেন। প্রেজেন্ট টেন্সে 4টি, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। আর এখানে আরো কিছু হোমওয়ার্ক আপনাদেরকে দিয়েছি, সেই হোমওয়ার্ক গুলো হচ্ছে, একটু লক্ষ্য করে রাখবেন। এটা দেখেন শেষের দিকে কয়েকটা হোমওয়ার্ক রয়েছে। এই যে এখানে বলছে যে ভয়েস রিলেটেড, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, পরীক্ষার সময় মতো শেষ হয়েছিল, গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে, তাদেরকে বিষয়টি জানানো হবে। এগুলো আপনারা একটু প্র্যাকটিস করে রাখবেন। নেক্সট ক্লাসে আমি এখান থেকে আবারও আপনাদের দেখাবো। আরেকটা বিষয় আমি দেখছি, আমি আজকে যে ভয়েস চেঞ্জ গুলা করালাম, আমাদের সোহাগ স্যারের লেখা যে বইটা স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইতে কিন্তু ধারাবাহিকভাবে এই লেসন গুলা সাজানো রয়েছে। তা যারা বইটা নিতে চান, এখানে আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারবেন, অথবা স্যারের যে নাম্বার রয়েছে, ফোন নাম্বার, এখানেও আপনারা ফোন করে অর্ডার করতে পারবেন, অথবা আমার নাম্বারেও ফোন করে অর্ডার করতে পারবেন। আমার নাম্বারটা এখানে দেওয়া রয়েছে। তো যারা এই বইটা নিয়ে এখনো নিতে পারেননি, আমি বলবো যে একটা বই আপনাদের কাছে যদি থাকে, এটা আপনাদের একটা দলিল হিসাবে থাকবে। আপনি যখনই দেখবেন, আপনি আপনার ফোন নষ্ট হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, আপনার ডকুমেন্ট গুলো নষ্ট হতে পারে, কিন্তু একটা বই কখনো নষ্ট হবে না। তো এই বইটা আশা করি সবাই নিবেন। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান, গুড নাইট টু এভরিওয়ান।